কমিশনের অপরিকল্পিত বদলি নীতি, কমিশনের হোমওয়ার্কে কি গলদ রয়েছে? কারণ কমিশনের পোস্টিং দেওয়া অফিসারেরা নাস্তানাবুদ। সময়ের অভাবে এত জটিলতা কেন? পুলিশ খণ্ডঘোষের জয়েন্ট ভিডিওর পর মুখ্য সচিব মোথাবাড়ি কাণ্ডে মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির ফোন না ধরায় তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান এমন নির্দেশ দেওয়া হয়েছে। আর বিস্তারিতভাবে জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কমিশনের তরফ থেকেই তো এই মুখ্য সচিব এবং বিভিন্ন জায়গায় যে বদলি হচ্ছে এগুলো তো কমিশনই করছে, এবং তারপরেও নাস্তানাবুদ, এবং গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে ভৎসনাও করা হলো। একের পর এক বদলি করেছে কমিশন, একের পর এক আইএএস থেকে আইপিএস অফিসারদের চেঞ্জ করেছে কমিশন, এবং সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে নির্বাচনের সময় কমিশনের কন্ট্রোলেই কিন্তু থাকে পুরোটা, এবং কমিশনের ডেপুটেশনে থাকেন প্রত্যেক কর্মীরা যারা ইলেকশনের সাথে যুক্ত, এবং সেখানে কমিশন দায়িত্ব নিয়ে কিন্তু সরিয়েছে একের পর এক আইএএস থেকে আইপিএস, ওসি থেকে বিভিন্ন পদের পদাধিকারীদের। এবার যা দেখা যাচ্ছে, দেখো, প্রথমে পুলিশ, তারপরে খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও ক্ষেত্রে মনে রাখতে হবে ইনিশিয়ালি কিন্তু কমিশনের তরফ থেকেই তার প্রশংসা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তাকেই আবার চেঞ্জ করে দেওয়া হলো এবং সরিয়ে দেওয়া হলো। এবার তারপরে যেটা দেখা যাচ্ছে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী যখন মুখ্য সচিব ছিলেন, রাতারাতি তাকে চেঞ্জ করে দুষ্মন্ত নারিয়ালকে মুখ্য সচিব পদে বসানো হয়েছিল কমিশনের তরফ থেকে। সেই মুখ্য সচিবকেও মোথাবাড়ি ইস্যুতে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। তাদের বক্তব্য, হাইকোর্টের বিচারপতির ফোন ধরেননি, কেন ধরেননি, এবং এন্টায়ার মোথাবাড়ি কাণ্ডটা যেটা ঘটেছে সেখানে তার যে রোল বা তার যে পদক্ষেপ সেটা নিয়ে কোনোভাবে খুশি নয় সর্বোচ্চ আদালত, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে তাকে নিয়েও উঠছে প্রশ্ন। এখানেই যেটা প্রশ্নটা দাঁড়ায়, এই ইন্ডিভিজুয়ালদের এগেনস্টের বিষয়ের থেকেও কমিশনের যে হোমওয়ার্ক করার কথা ছিল, যে হোমওয়ার্ক করে সবাইকে পদে বসানো দরকার ছিল, সেই হোমওয়ার্ক কি কমিশন করেছে? প্রশ্নটা কিন্তু এখানেই। কারণ একের পর এক প্রত্যেক দিন আমরা দেখেছি বহু মানুষকে বা বহু পদাধিকারীকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে, এবং অনেক সময় দেখা গেছে রাতের দিকেও অনেক চেঞ্জ হয়েছে। কমিশন কি যথেষ্ট প্রস্তুত ছিল? কমিশন কি যথেষ্ট হোমওয়ার্ক করেছিল? প্রশ্নটা কিন্তু এখানেই উঠছে। ফলে সব মিলিয়ে কমিশনের দিকে যেখানে একাধিক আঙুল উঠছে, এসআইআর এর নাম বাদ যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, সেখানে তাদের অফিসার নিয়োগ, অফিসার চয়ন এবং নিয়োগ, এবং তার পরবর্তীকালে তাদের কাজ, সব মিলিয়ে কিন্তু কমিশনের কোথাও হোমওয়ার্কে গলদ ছিল কিনা সেই দিকেই কিন্তু প্রশ্নটা কিন্তু খুব আরো তোলা যেতেই পারে। একেবারে অর্কদীপ্ত, তুমি সঙ্গে থাকো। কমিশনে নিযুক্ত ডিজি মুখ্য সচিব থেকে একাধিক রদবদল হয়েছে, আর এই যত সব রদবদল কিন্তু আমরা দেখেছি মধ্যরাতেই ঘটেছে। কমিশনের অপরিকল্পিত বদলি নীতি, কমিশনের হোমওয়ার্কে কি গলদ রয়েছে? কারণ কমিশনের পোস্টিং দেওয়া অফিসারেরা নাস্তানাবুদ। সময়ের অভাবে এত জটিলতা হচ্ছে কি? পুলিশ খণ্ডঘোষের জয়েন্ট ভিডিওর পর মুখ্য সচিব, একের পর এক রদবদলি, যেখানে কমিশনের তরফ থেকেই তাদেরকে নিযুক্ত করা হয়, এবং তারপরই কিসের চাপে পড়ে নিজের পরিস্থিতি সামলাতে না পেরে কি এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে? আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কমিশনের অপরিকল্পিত বদলি নীতি, একের পর এক বদলি হচ্ছে, আমরা মধ্যরাতেই দেখেছি এই ধরনের বদলি, এবং তাহলে কি কমিশনের হোমওয়ার্কে গলদ থেকে গেল? কিভাবে দেখছেন? সিএ নিয়ে যখন আন্দোলনের নামে আগুন দেওয়া হয়েছিল, রাস্তা অবরোধ হয়েছিল, উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি যখন বাংলার পুলিশ খাচ্ছিল, তখন কোন কমিশন কোথায় বদল করেছিলেন? যখন ওই ওয়াকআপ নিয়ে আন্দোলনের নামে হরগোবিন্দ দাস, চন্দন দাস বেছে বেছে খুন হয়ে গেলেন একদম মেপে, সেদিন কোন কমিশনের বদলি করেছিলেন? কোন পুলিশ অফিসার বা কোন পুলিশকে? বিভিন্ন সময়ে যে সমস্ত ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, এটা একটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন। প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট কিছু জেলা, যে জেলায় 300% পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরা ঢুকে পড়ায় ওই এলাকায় মুসলিম জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এই প্যাটার্নটা লক্ষ্য করুন, যেখানে কিনা প্রথমে জাতীয় পতাকা, তারপরে মহিলা, তারপরে কিছু লোক ঘেরাও করতে থাকবে, পেছনে পাথর মারার জন্য একদম প্রফেশনাল বলবো না, প্রচন্ড পাথরবাজিতে শিক্ষিত কিছু লোকজন থাকবে, বাঁশ নিয়ে তাড়া করবে। সেটা আপনার দক্ষিণ 24 পরগনা হোক, মালদা হোক, উত্তর 24 পরগনা হোক, চোপড়া হোক, মানে ইসলামপুরের কাছে উত্তর দিনাজপুর, কিংবা আপনার আলিপুরদুয়ার কিংবা কোচবিহারের কোনো জায়গা হোক। যেখানে কেন হচ্ছে এসআইআর নিয়ে তো সমস্যা, যদি ধরেন সারা ভারতের অন্য অন্য রাজ্যগুলোতে তো এসআইআর হয়েছে, কই সেখানে তো এরকম হয়নি।
ছেড়ে দিন অন্য রাজ্যের কথা। এসআইআর এ অনেকের নাম বাদ গেছে, বাঁকুড়াতেও কিছু লোকের নাম নিশ্চয়ই বাদ গেছে, কিছু লোকের নাম নিশ্চয়ই পুরুলিয়াতে বাদ গেছে, কিন্তু সেখানে তো কেউ জজেদের তাড়া করেনি বা বিডিও অফিসে হামলা করেনি, সেখানেও তৃণমূলের শাসন আছে। তাহলে কারা এটা করছে, কিভাবে হচ্ছে, প্যাটার্নটা কি? প্যাটার্নটা খুব পরিষ্কার। আপনি যদি প্যাটার্নটাকে আজকে যদি চিহ্নিত না করেন তাহলে কিন্তু কালকে আপনি উদ্বাস্তু হয়ে যাবেন। আজকে চিহ্নিত করতে গেলে আপনাকে লোকে একটু সাম্প্রদায়িক বলে গালাগালি করতে পারে বটে, কিন্তু যদি না চিহ্নিত করেন, যদি না এই প্যাটার্ন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু কালকে আপনি উদ্বাস্তু। এইটাই হচ্ছে ঘটনা, এর বাইরে আমাদের কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, মোথাবাড়ি কাণ্ডে মুখ্য সচিবকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট এবং একাধিকবার আমরা রদবদলি দেখেছি, যত রদবদলি মধ্যরাতে দেখেছি, তাহলে কি কোথাও গিয়ে কমিশনেরই গলত থেকে গেল? কিভাবে দেখছেন গোটা বিষয়টা? সম্পূর্ণটা হয়েছে কমিশন, ভূমি তৈরি করেছে, পিচ তৈরি করেছে কমিশন, আর খেলতে বলেছে বিজেপিকে। আর বিজেপি ভাড়া করা প্লেয়ার দিয়ে সেই পিচে খেলেছে। কমিশন প্রাথমিকভাবে সমস্ত প্রশাসন, পুলিশকে বদলে দিয়ে বিজেপির অনুকূল পিচ তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে নিজেদের ইচ্ছে মতন। আজকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে এই ব্যাপারে জড়ানো যাবে না, কারণ যাদেরকে ভৎসনা করেছে তারা অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ইলেকশন কমিশন। সব পক্ষান্তরে ইলেকশন কমিশনকেই বলেছে কি সব বাজে বাজে লোক দিয়েছো আর কেনই বা দিয়েছো, আর তার উপরে খেলতে বলেছে বিজেপিকে। বিজেপি ভাড়া করা প্লেয়ার, ওয়েসির লোক, মিম, তারপর আইএসএফ পেছন থেকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে তাদের ওই পিছে খেলতে বলেছে যে চলো পশ্চিমবঙ্গে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করি। সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন এবং বিজেপির যৌথ ষড়যন্ত্রের ফল এটা, সেটা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতেও পরিষ্কার হয়ে গেছে। জয়প্রকাশ বাবু, এখান থেকে আরো একটি প্রশ্ন। দেবজিৎ বাবু আমাদের সঙ্গে ছিলেন কিছুক্ষণ আগে টেলিফোন লাইনে। তিনি বলছেন যে ওয়াকফের যখন যে সময় আন্দোলন হয়েছিল, যে সময় ঝামেলা হয়েছিল, সেই সময় তো নির্বাচন কমিশন ছিল না, সেই সময় কোনো ঝামেলা হয়নি। আর এখন নির্বাচন কমিশন রয়েছে, তারপরেও এই ধরনের ঝামেলা হচ্ছে। ওয়াকফের ঝামেলার সময় সেটা ছিল একটা ইস্যু নিয়ে, আর এখানকার ঝামেলাটা হয়েছে যারা ল অফিসার তাদেরকে গ্রেপ্তার, তাদেরকে ঘরে আটকে রেখে ভয় দেখিয়ে মেরে ফেলবো, দুটো এক করছেন দেবজিৎ বাবুরা, দুটোকেই এক করছেন তো আজকে। তাতেই বোঝা যাচ্ছে যে কতখানি তারা এই ব্যাপারটাতে ইনভলভড আছেন। সমস্ত পশ্চিমবঙ্গে অস্থির করা দাঙ্গা পরিস্থিতি, মিলিটেন্ট মুসলমানদের ইসলামিক অর্গানাইজেশনকে পেছন থেকে কোটি কোটি টাকা দিয়ে পোষা, এটা হচ্ছে বিজেপির ধর্ম। আমার চোখের সামনে 2021-এ এই মিমকে প্রায় 70-80 কোটি টাকা দিয়েছিল বিজেপি। এটাকে আমি ভুলে যাব? বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভাঙাতে হবে, পশ্চিমবঙ্গে চলে আসুন আপনারা, আমরা টাকা দেবো, আপনারা লড়বেন। এসব তো বিজেপি করে, অতি অন্যায় রাজনীতি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।